আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা কিছু নৈবেদ্যিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কি বলছে দেখো তো, প্রথম প্রশ্নটা, করটিকা কোন ধরনের অস্থিসন্ধি? এখন করটিকা কোথায় থাকতেছে? এই যে আমাদের মাথার খুলির যে অংশটা, এই পুরাটুকু হচ্ছে আমাদের করটিকা। শুধু মাথায় যদি বলি এতটুকু, এটা হচ্ছে করটি, আর এই পুরাটা হচ্ছে করটিকা। তাহলে এই যে করটিকার যে অস্থিটা, এই যে মাথার যে খুলির যে অস্থিটা, এটা কোন ধরনের অস্থিসন্ধি? এটা দেখো, তুমি কি এটা নাড়াইতে পারো? মাথার খুলি কি তুমি নাড়াইতে পারো চাইলে? কখনোই তো নাড়ানো যায় না। তাহলে এই যে খুলির যে অস্থিগুলা, এটা হচ্ছে একদম নিশ্চল। নিশ্চল বলতে আমরা কি বুঝতেছি? নাড়াচাড়া করানো যায় না। সেক্ষেত্রে করটিকার অস্থি নিশ্চল অস্থিসন্ধি। এখন পূর্ণ সচল নাম শুনলেই বোঝা যায় যে একদম নড়াচড়া করানো যায়। দেখো আমার হাত পূর্ণ সচল। তারপরে ঈষৎ সচল বলতে একটু নড়াচড়া করানো যাবে। কিছুটা নড়াচড়া করানো গেলে আমরা কি বলতেছি? দেখো মেরুদণ্ডের ক্ষেত্রে তুমি পিছন দিকে কিছুটা ঝুঁকতে পারতেছো, এটা হচ্ছে আমাদের ঈষৎ সচল। আর বল ও কোটর কোনটা? বল ও কোটর হচ্ছে আমার এই কাঁধের এই জায়গাটা। দেখো আমি এই কাঁধটা পুরাটা ঘুরায় মুভ করতে পারতেছি, যেটা হচ্ছে আমার বল ও কোটরের উদাহরণ। এরপরে দেখো অস্থিসন্ধির যে তন্তুগুলা, এগুলা কি দ্বারা তৈরি? অস্থিসন্ধির তন্তুগুলা হচ্ছে আমাদের প্রোটিন দ্বারা তৈরি। এরপরে কোনটি ঈষৎ সচল অস্থিসন্ধি? ঈষৎ মানে হচ্ছে অল্প অল্প নড়াচড়া করাইতে পারবো আমরা কোনগুলাকে? মেরুদণ্ডের। ইয়েস, এই যে মেরুদণ্ডের অস্থিসন্ধি হচ্ছে ঈষৎ সচল। কি জন্য? ওই যে দেখো তুমি পিছন দিকে কিছুটা বাঁকা হইতে পারতেছো। করটিকা, করটিকা হচ্ছে এই যে খুলির অংশটা। কবজা সন্ধি, কবজা সন্ধি আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই। হাতের এই কবজাতেও তুমি দেখতে পাবে। দেখো অল্প একটু বাঁকানো যায়। আঙ্গুলের ক্ষেত্রে দেখো একদিকে বাঁকানো যায়, কিন্তু উল্টা দিকে তুমি বাঁকাইতে পারবা না। চাইলে এখন বাঁকাইতে চাইলে হচ্ছে ভেঙে যাবে। সেক্ষেত্রে এই যে কবজা সন্ধি আমরা হাঁটুর ক্ষেত্রেও কিন্তু দেখতে পাই। হাঁটু দেখো তুমি একদিকে ভাঁজ করতে পারবা, উল্টা দিকে কিন্তু ভাঁজ করতে পারবা না। তাহলে এটা হচ্ছে কবজা সন্ধির উদাহরণ যেগুলো বললাম। এরপরে করটিকা তো মাথা বললাম, বল ও কোটর ওই যে কাঁধ, আমি পুরাটা মুভ করতে পারতেছি। এরপরে দেখো উরুসন্ধি কোন ধরনের সন্ধি? উরুসন্ধি হচ্ছে আমাদের শ্রোণী চক্রের নিচে পায়ের যে জয়েন্টটা, ওই জায়গাটা। দেখো তো, সেটাকে কি তুমি ঈষৎ সচল বলতে পারো? না, ওইটা তো আমরা অনেক জোরেই মুভ করতে পারি। একদম পা যেখানে আমাদের কোমরের সাথে এসে যুক্ত হয়েছে ওই জায়গাটা। তাহলে উরুসন্ধির জায়গাটা আমরা বল ও কোটর দেখতে পাই। কি জন্য জানো? ফিমারের যে সামনে এই জায়গায় একটা বলের মতো অংশ থাকে, এটা হচ্ছে ফিমারের স্ট্রাকচার, এরকম হয়। আর ওই শ্রোণী চক্রের ভিতরে এরকম করে আটকানো থাকতেছে। তাহলে এই যে ফিমার, এটা এরকম গোল না, বলের মতো, আর এটা হচ্ছে কোটরের মতো। তাহলে এটাকে আমরা বলবো বল ও কোটর সন্ধি। এরপরে আসো, অস্থিবন্ধনীতে কোন বর্ণের স্থিতিস্থাপক তন্তু থাকে? অস্থিবন্ধনীতে আমরা জানি শ্বেত ও পিত তন্তুময় পদার্থ দ্বারা তৈরি। তাহলে দেখো এখানে পিত তন্তু দিয়ে দেওয়া আছে, পিত তন্তুময়। কবজা সন্ধি কোথায় থাকে? স্কন্ধচক্র। স্কন্ধচক্র হচ্ছে যে কাঁধের এই জায়গাটা, এখানে আমি কি বলছি? বল ও কোটর থাকতেছে। তাহলে এখানে কবজা সন্ধি স্কন্ধচক্রে থাকবে হচ্ছে বল ও কোটর। মেরুদণ্ড, মেরুদণ্ড হচ্ছে ঈষৎ সচল। করটিকা, করটিকা হচ্ছে নিশ্চল। এবং হাতের আঙ্গুল, হাতের আঙ্গুলকে তুমি চাইলে একদিকে পুরোটা ভাঁজ করতে পারতেছো। তাহলে এই যে দেখো একদিকে পুরোটা ভাঁজ করতে পারতেছি, উল্টা দিকে কিন্তু পারতেছি না। তাহলে এটা হচ্ছে কবজা সন্ধি। কবজা যেরকম দরজাকে ফ্রেমের সাথে আটকে রাখতে সাহায্য করে। দেখো আমি যদি একটা কপাট আঁকি, এই যে দরজার কপাট, এই কপাটের সাথে মানে দরজার ফ্রেমের সাথে কপাটটা আটকানো থাকতেছে, তাই না? এই জায়গাটায় তোমার জয়েন্ট আছে। তাহলে এই দরজাটা আমরা একদিকে খুলতে পারি, এরকম না, আর পুরাটার সাথে আটকানো থাকতেছে এরকমই। এই জায়গায় দেখো আটকানো আছে এবং একদিকে মুভ করতে পারতেছি। এটা হচ্ছে আমাদের হাতের আঙ্গুলের ক্ষেত্রে কবজা সন্ধি দেখতে পাই। নিচের কোনটি বল ও কোটর সন্ধি? বল ও কোটরের ক্ষেত্রে কোনোই, দেখো কোনোই হচ্ছে তোমার কবজা সন্ধির উদাহরণ। কি জন্য? আমি একদিকে মুভ করতে পারতেছি, উল্টা দিকে কিন্তু ভাঁজ করা যায় না। এরপরে আঙ্গুল, আঙ্গুলও হচ্ছে তোমার কবজা সন্ধি, এই যে একদিকে ভাঁজ করা যায়। কাঁধের ক্ষেত্রে যদি আমি বলি, জানুর ক্ষেত্রে যদি বলি, জানু মানে হচ্ছে হাঁটু, জানু মানে হচ্ছে আমাদের হাঁটু। তাহলে হাঁটু, কোনোই আর আঙ্গুল, এই তিনটাই হচ্ছে কবজা, কবজা সন্ধি। কিন্তু কাঁধের ক্ষেত্রে, কাঁধে যেই জায়গাটা, এই জায়গাটায় দেখো তো পুরাটা তুমি হাত ঘুরে আনতে পারতেছো, এটা হচ্ছে আমাদের বল ও কোটর। তাহলে এই যে বল ও কোটর বলে দেওয়া বা বল ও সকেট বলে দেওয়া কিন্তু একই কথা। বল ও কোটর সন্ধি কোথায় দেখতে পাই আমরা? কাঁধের ক্ষেত্রে দেখতে পাই। এরপর হাতের কনুইয়ের অস্থি সন্ধি। কনুইয়েরটা দেখো, কনুই পূর্ণ সচল। হ্যাঁ, আমি তো অনেক জোরেই এটা মুভ করতে পারতেছি, পূর্ণ সচল বলা যায়। পূর্ণ সচলের ভিতর আবার এটা শুধু একদিকে নড়ানো যায়। পূর্ণ সচল বলে যে তুমি সচল বলে উল্টা দিকে আবার ঘুরে ফেলাবে, এরকম কিন্তু হবে না, ভেঙে যাবে। সেক্ষেত্রে এই দুইটা সঠিক বলতে পারতেছি, তাই না? কিন্তু এখানে বল ও কোটর আমি দেখতে পাই না, এটা হচ্ছে কবজা সন্ধি। সেক্ষেত্রে বল ও কোটর বাদ, 1 আর 3 নাম্বারটা।
খ। এরপরে আসো, একটা চিত্র দেওয়া আছে, চিত্রটা হচ্ছে আমাদের অস্থিসন্ধির চিত্র। দেখো দুইটা হাড় একসাথে সংযুক্ত আছে, এই যে দুইটা হাড় একসাথে সংযুক্ত থাকতেছে, পি যে অংশটা, পি অংশটা কি চিহ্নিত করছে দেখো, তরুণাস্থি চিহ্নিত করছে। এখন এই যে যোজক কলার ভিন্ন রূপ, এটা আমরা তরুণাস্থির ক্ষেত্রে দেখতে পাই। অস্থির ক্ষেত্রে কি হয়, যোজক কলার রূপান্তরিত রূপ। যদি এখানে বলা থাকতো রূপান্তরিত রূপ, রূপান্তরিত, সেক্ষেত্রে আমরা কি বলতাম, অস্থি বলতাম। দেহের সর্বাপেক্ষা ধীর কলা, এটা আমরা অস্থির ক্ষেত্রে দেখতে পাই। 40 থেকে 50 ভাগ পানি এবং কোষকে অস্টিওব্লাস্ট, এই তিনটাই হচ্ছে আমার অস্থির বৈশিষ্ট্য, অস্থির ক্ষেত্রে দেখতে পাই। কিন্তু যেহেতু এখানে ভিন্ন রূপ বলে দিছে, তার মানে এটা হচ্ছে আমাদের তরুণাস্থি বুঝাইছে। ক নাম্বারটা কি, তরুণাস্থি। তাহলে পি যে অংশটা, এটা তরুণাস্থি, যেখানে বৈশিষ্ট্যটা আমরা কি দেখতে পাইলাম, এটা হবে ক নাম্বারটা। এরপরে চলো, কিউ এর জন্য প্রযোজ্য। কিউ কোন জায়গাটা চিহ্নিতকরণ করা ছিল, দেখো আমি চিত্রটা একটু এঁকে দেখাই তোমাকে। এটা একটা হাড়, হ্যাঁ, নিচের দিকে আরেকটা হাড়, এই যে হাড়গুলার উপরে তরুণাস্থি থাকতেছে। তরুণাস্থি কি জন্য, যাতে হাড়ে হাড়ে ঘষা না লাগে। এরপরে মাঝখানে একটা ফাঁকা জায়গা, এই যে দেখো ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটার ভিতরে একটা লিকুইড থাকে। এই যে সাইনোভিয়াল ফ্লুইডটা, এই ফ্লুইড কি করতেছে, আমাদের মুভমেন্টটাকে আরো বেশি ফ্লেক্সিবল করতেছে বা অনেক নড়াচড়াটাকে সহজ করতেছে। তাহলে সাইনোভিয়াল গহ্বরের ভিতর থাকে সাইনোভিয়াল ফ্লুইড, আর উপর দিয়ে এটা কি, এটা হচ্ছে আমাদের লিগামেন্ট। এখন এই অস্থি দুইটাকে লিগামেন্ট কি করতেছে, ধরে রাখতেছে, যাতে ওরা স্থানচ্যুত না হয়ে যায়, এই যে স্থানচ্যুত যাতে না হয়ে যায়। তাহলে কিউ এর জন্য প্রযোজ্য, সাইনোভিয়াল রস থাকে, হ্যাঁ সাইনোভিয়াল গহ্বরে তো সাইনোভিয়াল রস থাকবেই। অস্থিতে অস্থিতে ঘর্ষণ হয় না, হ্যাঁ এই রসের কারণেই কিন্তু তোমার হাড় আর হাড়ের সাথে ঘষা লাগতেছে না। তাহলে এই কাজটাও হচ্ছে। অস্থি আর তরুণাস্থি যুক্ত না, সাইনোভিয়াল ফ্লুইড বা সাইনোভিয়াল গহ্বর তো অস্থি তরুণাস্থি যুক্ত না, এটা আমরা বলতে পারি না। তাহলে 1 আর 3 নাম্বারটা এখানে সঠিক আমি বলবো। এরপরে দেখো একটা চিত্র দেওয়া আছে, তাকাইলেই বোঝা যায় কি, একটা বলের মতো অংশ আর একটা কোটরের মতো অংশ, তাই না, বল ও কোটর সন্ধি। এই যে বল আর নিচে হচ্ছে একটা কোটর, এই যে বল ও কোটর সন্ধি, দেখেই বোঝা যাচ্ছে চিত্রের সন্ধিটির নাম কি, হ্যাঁ বল ও কোটর, সাথে সাথেই বুঝে ফেলছি। এরপরে কবজা ও অস্থি সন্ধি, না কবজা কোনটা, ওই যে একদিকে মুভ করা যায়, এই যে এটা কবজা, আর অস্থি সন্ধি কবজা না। তারপরে অস্থি আর টেন্ডন, অস্থি আর টেন্ডন বলতে অস্থি হচ্ছে হাড় আর টেন্ডন হচ্ছে পেশি আর অস্থিকে সংযুক্তকারী একটা তন্তু, দড়ির মতো একটা জিনিস, যেটা পেশির থেকে গিয়ে হাড়ের সাথে সংযুক্ত থাকে। এরপরে বল ঠিক আছে, কিন্তু কবজা না, তাহলে বল ও কোটর। চিত্রটির বৈশিষ্ট্য, তার মানে এই যে বল ও কোটর সন্ধির বৈশিষ্ট্য, কিরকম বৈশিষ্ট্য আছে দেখো তো। সহজে নড়াচড়া করানো যায়, হ্যাঁ অবশ্যই সহজে নড়াচড়া করানো যায়। সকল দিকে নড়ানো সম্ভব, ইয়েস ইয়েস। এই যে দেখো তুমি তোমার কাঁধ পুরা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইতে পারতেছো, তাহলে সহজে নড়াচড়া করাইতে পারতেছি, সব দিকে নড়াইতে পারতেছি। নরম ও স্থিতিস্থাপক, না এই জায়গায় তুমি নরম কিছু দেখতে পাও না, তো নরম হইলে তো তরুণাস্থি হইতো, এটা আমরা নিতে পারবো না। এটা হচ্ছে তরুণাস্থির বৈশিষ্ট্য, আমরা চিত্রে অস্থি দেখতেছি, অস্থির ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা নেওয়া যাবে না, 1 আর 2। তারপরে নিচের কোনটি কবজা সন্ধির উদাহরণ, হাতের কোনোই, হ্যাঁ হাতের কোনোই কিন্তু কবজা সন্ধি, কি জন্য, একদিকে মুভ করা যায়, একদিকে মুভ করা গেলেও এটাকে আমরা কবজা সন্ধির উদাহরণ বলবো। এরপরে কাঁধ দেওয়া আছে, কাঁধে হচ্ছে আমাদের বল ও কোটর থাকবে, কাঁধে কি থাকবে, কাঁধে হচ্ছে বল ও কোটর। এরপরে করটিকা হচ্ছে আমার নিশ্চল, এবং উরুতে, উরু মানে হচ্ছে, উরুতেও হচ্ছে বল ও কোটর। উরু হচ্ছে তোমার ওই যে পা যেখানে এসে তোমার কোমরের সাথে যুক্ত হচ্ছে ওই জায়গাটা। তাহলে কবজা সন্ধির উদাহরণ কোনটা, হাতের কোনোই। জানুতে কোন অস্থি সন্ধি বিদ্যমান, জানু কোন জায়গাটা, জানু হচ্ছে আমার হাঁটু, হাঁটুর যে জায়গাটা। তাহলে এই জায়গাটায় দেখো তো, এই যে জানুতে, হাঁটুতে, হাঁটুতে কোন অস্থি সন্ধি আমরা দেখতে পাই, হাঁটুতে দেখতে পাই হচ্ছে কবজা সন্ধি। কি জন্য, হাঁটু তুমি পিছন দিকে ভাঁজ করতে পারবা, সামনের দিকে ভাঁজ করতে পারবা না, তাহলে একদিকে যদি ভাঁজ করা যায় তখন এটাকে আমরা কবজা সন্ধি বলি। নিশ্চল হচ্ছে আমাদের করটিকা, বল ও কোটর হচ্ছে আমাদের কাঁধ এবং উরু, এবং ঈষৎ সচল হচ্ছে মেরুদণ্ড। সবগুলোর উদাহরণই কিন্তু আমরা জানি, সবগুলোর উদাহরণ একসাথে পড়ে ফেললাম। তারপর নিচের কোনটি কবজা সন্ধির উদাহরণ, আবার কবজা সন্ধি। মেরুদণ্ড হচ্ছে ঈষৎ সচল, কাঁধ হচ্ছে বল ও কোটর। তারপরে উরু সন্ধি, উরু সন্ধিও হচ্ছে বল ও কোটর। এই যে উরু আর কাঁধ হচ্ছে একই সাথে, বল ও কোটর। জানু মানে হচ্ছে হাঁটু, হাঁটুর ক্ষেত্রে আমরা কবজা সন্ধি দেখতে পাই। এই দুটো কিন্তু একই কথা বলছে, তাই না, জানুতে কোনটা থাকে, বল ও কোটর,
জানোতে কোনটা থাকে কবজা সন্ধিতে কোনটা থাকে জানো, একই কথা। তাহলে এই যে দেখো হাড়ের জয়েন্টগুলো, এটা কিন্তু তুমি পড়ার সময় তোমার নিজের বডিতে হচ্ছে দেখতে পারতেছো। এই যে পড়ার সাথে মিলায় দেখো, কোনো একদিকে ভাঁজ করা যাচ্ছে, আঙ্গুল একদিকে ভাঁজ করা যাচ্ছে, মাথার খুলি নড়ানো যাচ্ছে না, এগুলো তুমি নিজেই বুঝতে পারতেছো। সহজ কথাবার্তা, আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।